সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি, দুই খেলার দুইজন। আমি পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গেই আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম, বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সঙ্গে আছেন জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানা। ভিন্ন দুই খেলার দুই জনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে ক্রীড়াঙ্গনে সংস্কারের আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই, কিন্তু এই সংস্কার কত দূর, সেই সংস্কারের কারণে বেশ কিছু ফেডারেশন থেকে সভাপতি পদ শূন্য, কমিটির অনেকেই দূরে রয়েছেন ক্রীড়াঙ্গন থেকে। সব মিলে খেলাধুলাটা আসলে কেমন চলছে, আমরা সেই বিষয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করব। আমরা বলছিলাম যে ফেডারেশন সংস্কার কতদূর, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম, আপনাকে আবারও স্বাগত এবং জানতে চাই যে আসলে এই পরিবর্তিত পরিস্থিতির পরে আসলে খেলাধুলাটা কতটা কঠিন। আমার যতদূর মনে পড়ে যে অন্য সব খেলা, দেশের লোকাল খেলা সব বন্ধ, আপনারাই প্রথম হয়তো বা খেলাটা শুরু করেছেন এই 5ই আগস্ট পরবর্তী যে পরিস্থিতি তারপরে, যদি ভুল না করে থাকি। ধন্যবাদ। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি অ্যাজ পার প্রোগ্রাম। আমরা কনসার্ন লোকের সাথে কথা বলেছি, প্রোগ্রামগুলো থেমে থাকবে না। যার অংশ হিসাবে রিসেন্টলি আমাদের একটা বড় টিম, ছেলে এবং মেয়েরা, নেপাল খেলে আসলো এবং আমরা ভালো করেছি, অনেক সাকসেসফুল রেজাল্ট হয়েছে। এবং স্কোয়াশে এই ধরনের বলতে পারেন যে প্রথম দিকে এত ভালো রেজাল্ট হয়েছে। তারপরে আমাদের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে, 3টা টুর্নামেন্ট মিলে, একটা ছেলেদের চ্যালেঞ্জ কাপ, একটা মেয়েদের স্যাটেলাইট ট্যুর, আর একটা হলো আমাদের জাতীয় পর্যায়ের খেলা শুরু হয়ে গেছে। এবং মেইন যেখানে বিদেশি খেলোয়াড়রা খেলবে, এটা 1 থেকে 4 তারিখে হবে। আর অক্টোবরে, জি অক্টোবরের। আর জাতীয় পর্যায়টা আজকে শেষ হলো, 22 তারিখে শুরু হয়ে। সুতরাং আমরা আমাদের রুটিন মোতাবেক করছি। আমাদের ওইরকম আমরা কোনো অসুবিধা ফিল করছি না। আমি মনে করি যে পরবর্তী যে সময়টা আসবে, আমরা ভালো ছাড়া খারাপ করব না ইনশাল্লাহ। কিন্তু মানে আমি যদি বলি যে 2 সপ্তাহ ধরে আপনাদের নেই প্রেসিডেন্ট, ভলিবলের নেই প্রেসিডেন্ট, 42টা ফেডারেশনের প্রেসিডেন্টকে বাদ দেওয়া হয়েছে। 42টা ফেডারেশন প্রেসিডেন্ট ছাড়া সমস্যা হচ্ছে কিনা? আমি তো বললাম আমাদের রুটিন কাজে কোনো অসুবিধা হচ্ছে না। আর প্রেসিডেন্ট নাই বা আছে, এটি নিয়ে আসলে আমি মন্তব্য করতে চাচ্ছি না। কারণ যেটা করা হচ্ছে ভেবে চিন্তেই তো করা হচ্ছে দেশের স্পোর্টসের জন্য, এবং আমরা মনে করছি যে একটা ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, সোহেল রানার কাছে জানতে চাই একই প্রশ্ন, যে সমস্যা হচ্ছে কিনা? আপনাদের খেলা নেই তো অনেকদিন। 100% সমস্যা হচ্ছে। সমস্যাটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সবার আগে মাঠে খেলা নেই। হ্যাঁ, রেগুলার যে আমাদের স্থানীয় দেশীয় টুর্নামেন্টগুলো, ইন্টারন্যাশনাল কথা আমি বাদই দিলাম, দেশীয় টুর্নামেন্টগুলো এই 5 তারিখের পর থেকে তো কোনো টুর্নামেন্ট আমাদের নেই। ইভেন আমাদের ফেডারেশনের ভিতরে কোনো একটা আর্মি ইউনিট ওনারাও থাকেন। সো মাঠও ফাঁকা নেই যে কেউ যেও চাইলেই প্র্যাকটিস করবে, সেই জায়গাটাও এখন নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গা থেকে সার্চ কমিটির যেনারা 5 সদস্যের কমিটি হয়েছেন, ওনাদের কাছে আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট থাকবে যে খুব তাড়াতাড়ি এই জায়গাগুলোকে সলভ করা। কারণ হচ্ছে যে মাঠে যদি খেলা না থাকে তাহলে ফেডারেশনের থেকে কি হবে। সো আমার দরকার ইমিডিয়েটলি মাঠে টুর্নামেন্ট আনা। আপনাদের ফেডারেশনের প্রেসিডেন্ট নেই, যেমন স্কোয়াশেও নেই, কিন্তু তারা তো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি বলছি আপনাদের অন্য কমিটির সেক্রেটারি সহ অন্য কমিটির বাকিরা যারা আছেন, তারা আসলে কি করছেন? মানে তাদের কাছে সাথে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে, তারা কি করতে চাচ্ছেন? খেলা ছাড়া ফেডারেশনের সকল কার্যক্রম আগে চলছে। হ্যাঁ, যেটা খেলাটাই তো আসল ফেডারেশনের কার্যক্রম। খেলাটা এখন চলছে না। তো আমরাও বলেছি যে খেলাটা মাঠে আনা, আমাদের যেটা ক্যালেন্ডারে যে শিডিউল টুর্নামেন্টগুলো ছিল, এই টুর্নামেন্টগুলো মাঠে আনা খুব জরুরি। আর এছাড়া হচ্ছে আপনার আমাদের যেগুলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ছিল, যেগুলো অলরেডি আমরা ক্যান্সেল হয়ে গেছি। সো আমি যখন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নাম এন্ট্রি করে অ্যাটেন্ড করব না, তখন আমাদের র্যাঙ্কিং কিন্তু অনেক পিছায় চলে আসবে। আমি যখন ফার্স্ট ন্যাশনাল টিমে এসেছিলাম, আমার র্যাঙ্কিং ছিল 137, 137। সো এখন আমাদের র্যাঙ্কিং 65, আমরা একটা ভালো জায়গায় আছি। তো আমি যখনই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে অ্যাটেন্ড করব না, তখনই কিন্তু আমার এই র্যাঙ্কিংগুলো পেছায় চলে আসবে। তো বাংলাদেশের যে অবস্থানটা আমরা এনেছিলাম এত বছর ধরে, এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সো ইমিডিয়েটলি আমাদের দেশীয় টুর্নামেন্টের সাথে সাথে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও আমাদের খুব জোরে ফোকাস করা উচিত। আদারওয়াইজ
মানে নট অনলি ভলিবল, আমি দেখতে পাচ্ছি অন্য খেলাগুলোও কিন্তু মাঠে নাই। না, আমরা সেটাই বলছিলাম যে আমি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো খেলা আমি এখন পর্যন্ত হতে দেখিনি। স্কোয়াশেরটা আমি লাস্ট দেখলাম, আমার জানার মতে যেটুকু। ইন্টারন্যাশনাল খেলা হয়েছে ক্রিকেট, ফুটবলে, কিন্তু লোকাল খেলা খুব একটা আমরা দেখিনি। কামরুল ভাই, আপনার কাছে জানতে চাই যে পরিবর্তিত পরিস্থিতি, আমরা ক্রীড়াঙ্গনে অনেক কথাই বলেছি, যে রাজনৈতিক সম্পৃক্ততা বলি, কিংবা যারা ক্রীড়াঙ্গনের লোক না তাদেরকে দিয়ে ক্রীড়াঙ্গন চালানো বলি, কিংবা খেলাধুলায় আসলে উন্নতি বলি, অনেক ক্ষেত্রে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। সংস্কারের ক্ষেত্রে আপনার চাওয়া কি কি, যদি আপনার ফেডারেশন স্পেসিফিক তো বলবেনই, কিন্তু ওভারঅল স্পোর্টসের চাওয়াটা কি কি আপনার? ধন্যবাদ। আসলে আপনি যে কোশ্চেনটা করলেন, এটা একটা কালচারের ব্যাপার, সংস্কৃতির ব্যাপার। একমত। এটা ন্যাশনাল সংস্কৃতির ব্যাপার। 100%। এইটা কোনো মেডিসিন না যে এইভাবে করলে এই জিনিসটা হবে। বাট তারপরেও কোশ্চেনটার উত্তর দিলে এরকমই দাঁড়ায়। আমরা চাই যারা খেলাধুলার সাথে সংশ্লিষ্ট এবং খেলাধুলা অর্গানাইজ করতে পারে, তারাই যেন খেলাধুলার অর্গানাইজেশনে থাকে। এখানে পলিটিক্যাল আইডেন্টিটিটা যেন না আসে। 2 নম্বর হলো ওই সব লোকই থাকতে হবে যে যারা নিজের থেকে হয় শ্রম দিবে, নাহলে অর্থ দিবে, যারা খেলাটাকে সামনের দিকে নেওয়ার জন্য। হয় কেউ স্পন্সর করবে, নাহলে কেউ সময় দেবে। কেউ একটা পদবি নিল, সময় দিল না, খালি একটা টুর্নামেন্ট হলো ওখানে এসে ছবি তুললো, এইরকম লোককে খেলাধুলার থেকে দূরে রাখাই ভালো। এবং এটা একেবারে জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত যত কমিটি আছে সবখানেই এই দুটো জিনিস যদি এনশিওর করা যায়, ডেফিনেটলি আমাদের খেলাধুলা ভালো করবে। সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে, নতুন কমিটি হওয়ার আগ পর্যন্ত আমরা আশায় থাকতে পারি। কিন্তু আপনি যেটা শুরুতেই বলছিলেন, যেটা একটা সংস্কৃতির ব্যাপার, এটা কালচারের ব্যাপার, খেলাধুলাটা বাচ্চারা খেলবে, সাকসেস তো অনেক পরের কথা। সেই কালচারটা শুরু করা কি সম্ভব এই পরিবর্তিত পরিস্থিতিতে? তারা কি, যারা দায়িত্বে আছেন, আমি যদি বলি ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে সার্চ কমিটি, যারা দেখছেন সংস্কারের দিকগুলো, তারা কি আসলে এভাবে ভাবছেন, কিংবা তারা কি আসলে ভাবতে পারেন? এক হলো ভাবতে তো অবশ্যই পারেন, যখন রাষ্ট্রীয় দায়িত্ব পড়বে তখন নিঃসন্দেহে ভাবছেন এবং ভালো কিছুই ভাবছেন, এটা হলো আমার বিশ্বাস। 2 নম্বর হলো যে এই কালচারটা তৈরি করা, আমাদের দেশে এই কালচার ছিল। আমি 79-এ ইন্টারমিডিয়েট পাশ করেছি, আমি স্কুলে পড়েছি, ক্যাডেট কলেজে পড়েছি, অনেক ইন্টার কলেজ, ইন্টার স্কুল খেলাধুলা হতো। এবং এই যে কালচারটা যদি আমরা আবার ফেরত নিয়ে আসতে পারি, তাহলে একটা সময়ে আমাদের দেশে একটা স্পোর্টিং এনভায়রনমেন্ট তৈরি হবে, যেটা আমি কালচারের কথা বললাম, এবং ওখান থেকে আমাদের অর্গানাইজারও বেরোয় আসবে। সুতরাং শুরু করতে হবে। এবং আপনি যেটা বললেন যে যারা এখন দায়িত্বে আছে তারা কি চিন্তা করছেন কিনা, আমি কথা বলেছি এরকম সংশ্লিষ্ট কয়েকজনের সাথে, ইভেন আমাদের যিনি স্পোর্টসের ইনচার্জ আছেন ওনার সাথেও কথা বলেছি। আমি দেখলাম এরা বেশ গভীরেই চিন্তা করছে। ইমপ্লিমেন্টেশন হয়তো সময় নিচ্ছে, এবং সময় নিয়েই ইমপ্লিমেন্টেশনটা করা ভালো। মনে হয় যে একটা সার্চ কমিটি বললেন, এরা বোধহয় দে আর গিভেন 2 month টাইম। আমার মনে হয় ইট ইজ ওকে, কারণ তারা তো বের করে করে তারপরে একটা সাজেশন দিবে। নট নেসেসারিলি দ্যাট উইল বি দি ফাইনাল, যারা কনসার্ন তারা ফাইনাল করবেন। আমার মনে হয় থিংস উইল মুভ ফর বেটার। একটু সোহেলের কাছে জানতে চাই যে ভলিবলেও তো আসলে খুব তৃণমূল পর্যায়ে খেলা হতো, আমরা আগে দেখতাম যে ভলিবল গ্রামে গঞ্জে প্রচুর খেলা হতো। সেটা কি এখন কমে গেছে কিনা, নাকি এখনো তেমনই আছে? তৃণমূল পর্যায়ে বাংলাদেশে কিন্তু ক্রিকেট, ফুটবলের পরে তৃণমূল পর্যায়ের খেলা যদি বলেন, ভলিবল কিন্তু 3rd পপুলার গেম, যেটা একদম গ্রামগঞ্জ থেকে প্রত্যেকটা গ্রামে আপনি যে দেখবেন একটা ভলিবলের নেট টার্নও আছে। বিকালবেলা রিক্রিয়েশন গেম হিসেবে আপনি প্রত্যেক আয়োজনে সহজ এবং জায়গা কম লাগে, তো প্রত্যেকটা গ্রামেই আপনি দেখবেন অলমোস্ট একটা করে ভলিবলের নেট, তারা কিন্তু গ্রামে ভলিবল খেলছে, ওই জায়গাটা কিন্তু ঠিকই আছে। কিন্তু এই পপুলার গেমটাকে যেহেতু সারা বাংলাদেশে খেলছে মানুষ, সব খেলা কিন্তু সারা বাংলাদেশে মানুষ খেলে না, তো এই পপুলার গেমটাকে কিন্তু আমরা প্যাট্রোনাইজ ঠিকমতো করতে পারিনি। যে জায়গাটা থাকার কথা আজকে কিন্তু সেই জায়গাটা আমরা আনতে পারিনি। ভলিবলটা যখনই একটু উপরে উঠতে গেছে, কিছুদিন পর দেখা যায় যে আবার তাদের ব্যাকে চলে আসছে, সেই মানে চিরাচরিত জায়গায় চলে আসছে। সো এই জায়গাটা যেহেতু পপুলার এবং সারা বাংলাদেশের মানুষ খেলে, এটাকে কিন্তু যদি সবাই মিলে, ভলিবল যারা পছন্দ করে, ভলিবল যারা অর্গানাইজার, যারা স্পোর্টস পছন্দ করে, তারা মিলে যদি এটা সুন্দরভাবে একসাথে কাজ করতো, ভলিবলের আজকে কিন্তু অবস্থান এশিয়াতে অ্যাটলিস্ট টপ 5-এ থাকতো। এশিয়াতে? হ্যাঁ, মানে সেটা সম্ভব আপনি মনে করেন? 100% এটা সম্ভব, কারণ আমরা অলরেডি আমাদের আন্ডার 20 টিম কিন্তু
জাপানের সাথে 5 সেট খেলে হারে, মানে সমান সমান টুর্নামেন্ট যখন পার্টিসিপেট করে। চায়নাকে আমরা হারিয়েছি, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, সো আমরা কেন পারবো না? সো আমরা জুনিয়র লেভেলের টিমগুলো যখন ভালো করে, আমরা সিনিয়রে এসে কিন্তু আমাদের টিমগুলো আবার পিছিয়ে যায়। তো ওই জায়গাগুলো একটু ভালো করে যদি বাংলাদেশের অর্গানাইজার যারা আমাদের ভলিবল ফেডারেশনে আছেন, তারা যদি সৎভাবে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি ভলিবলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আজকে ভলিবল আরও অনেক ভালো অবস্থানে থাকতো। মানে নতুন কমিটি যদি হয়, আপনার মানে আপনাদের চাওয়াটা কি প্লেয়ার হিসেবে ভলিবল যারা আসবে কমিটিতে? আমি যদি বলি, কারণ আমরা শুনতে পাচ্ছি যে কমিটিগুলো ভেঙে অ্যাডহক কমিটি হয়তো বা হবে বেশ কিছুগুলো ফেডারেশনে, সেটা শোনা যাচ্ছে, জানি না সত্য না মিথ্যা। সেটা যদি হয়, কিংবা নতুন যে সার্চ কমিটি করছে, যে কর্মকর্তারা আসবেন, সংগঠকরা আসবে, তাদের কাছে আপনাদের চাওয়া কি খেলোয়াড় হিসেবে? আমাদের খেলোয়াড় হিসেবে চাওয়া হচ্ছে একটি, সেটা হচ্ছে যে আমাদের ভলিবলের যে মানুষগুলো এখন ভলিবলের ফেডারেশনে আছেন, আমি বলবো না সবাই অদক্ষ, হ্যাঁ, এখানে অনেক বছর অনেকে কাজ করছেন, অনেকেই দক্ষ এখানে, কিন্তু এমন একটা কমিটি ওনারা আমাদেরকে দিবেন যারা অ্যাকচুয়ালি ভলিবল লাভ করেন, ভলিবল পছন্দ করেন এবং ভলিবল নিয়ে কাজ করতে চান এবং দক্ষ, ইন দ্য মেন টাইম তাদের দক্ষতা থাকতে হবে। এমন এতদিন যেটা হয়েছে, লাইক সিন্ডিকেট টাইপের, লাইক ধরেন যে 5 জন মিলে ভলিবলটাকে ধরে আছে, অন্য মানুষ চাইলেও কাজ করতে পারে না। তো এই জায়গাগুলো যেন ওনারা সুন্দর করে দেখে যে একজন দক্ষ মানুষকে এনে ওখানে সেট করে দিতে পারে, যারা অর্গানাইজার হিসেবে ভলিবলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। সো আমাদের কাছে সার্চ কমিটি এবং যারা এই জিনিসটা দেখছেন, তাদের কাছে চাওয়া হচ্ছে যে অ্যাটলিস্ট, এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের ফেডারেশনে 31 জন মেম্বার, হ্যাঁ, 31 জন মেম্বার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ, এনাদের মধ্যে একজন জাতীয় দলের প্লেয়ার নেই সাবেক। আপনি চিন্তা করতে পারেন যে একটা ফেডারেশন যেখানে একজন সাবেক জাতীয় দলের প্লেয়ার নাই, একটা ন্যাশনাল সিলেকশন কমিটি আছে, কোচিং কমিটি আছে, যে কমিটি একজন জাতীয় দলের কোচ সিলেকশন করছেন যে কখনো জাতীয় দলে খেলে নাই, একজন ন্যাশনাল টিমের প্লেয়ার সিলেকশন করছেন, তারা কখনো জাতীয় দলে খেলে নাই। সো হাউ ইট পসিবল যে সেই টিম অনেক ভালো করবে? আচ্ছা, মানে প্লেয়ারদের প্রতিনিধিত্ব আপনারা চান ফেডারেশনে? 100% এখানে এরকম থাকতে হবে। স্কোয়াশের কথা যদি আমি বলি, কামরুল ভাই, আমি আপনার একটা দেখছিলাম প্রেজেন্টেশন, সেখানে দেখেছিলাম যে আপনি স্কোয়াশটাকে একটু জনপ্রিয় করার চেষ্টা করেছেন নানাভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে। সেটাই আপনার কি মনে হয়েছে আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন, তার চেয়ে এখন স্কোয়াশ একটু জনপ্রিয় খেলা বেড়েছে, জনপ্রিয়তা? প্রথম হলো, আমরা মনে করছি যে আমরা গত 54 বছরে যে অবস্থায় ছিলাম তার চেয়ে এখন অনেক বেটার অবস্থানে আছি, যদি আমাদের আরো অনেক দূর যেতে হবে। বেটার কিসের ভিত্তিতে? জনপ্রিয়তা কিংবা প্রচলনে? জনপ্রিয়তা, প্রচার এবং খেলোয়াড়ের সংখ্যা। আচ্ছা, মানে যে কোনো ক্রাইটেরিয়ায় যদি আপনি দেখেন, তাহলে বলবো যে আমরা 54 বছরে কোনো সময় এইরকম অবস্থানে ছিলাম না, এখন যেটা আছি। আমাদের অনেকগুলো প্লেয়ার হয়েছে, আর সবচেয়ে বড় হলো যে আমাদের প্লেয়ারগুলো এডুকেটেড প্লেয়ার নাও। আগে যারা বল বয় বা মার্কার ছিল ঢাকা ক্লাব বা অন্য অন্য ক্লাবে, ওনারাই আমাদের ন্যাশনাল রিপ্রেজেন্ট করতো, বাট ওই ফেজটা আমাদের চলে গেছে। এখন আমাদের অল আর এডুকেটেড পিপল, বিকেএসপি থেকে যারা খেলছে তারাও এডুকেটেড। সুতরাং আমরা একটা ফেজ চেঞ্জ করে ফেলেছি ইনশাল্লাহ, এবং সব দিক দিয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এবং এইটাকে কোয়ালিটি বাড়ানোর চিন্তা? হ্যাঁ, আমরা কোয়ালিটি বাড়ানোর জন্যই তো করছি, এবং এই জন্য আমাদের কোচ দরকার। আমরা নিজেরা কোচ তৈরি করেছি। যদি আমরা একটা ভালো কোচ পাই, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে নেক্সট এসএ গেমে আমরা 2টা মেডেল আনবো, একটা ছেলেরা এবং একটা মেয়েরা, দ্যাট ইজ ফর শিওর। জাস্ট আই নিড এ কোচ। আর 2 নম্বর হলো যে আমাদের যে একটা জায়গা দেওয়া হয়েছে বনানীর, আমি সবার কাছে গিয়েছি, প্রেজেন্ট যারা কনসার্ন তাদের কাছেও গিয়েছি, আমাকে কথা দিয়েছেন যে জায়গাটা আমরা পাবো তাড়াতাড়ি। এই জায়গাটা উদ্ধার করার একটা প্রচেষ্টা চলছে। এই জায়গাটা পেয়ে যদি এখানে আমরা একটা কমপ্লেক্স করতে পারি, নিজস্ব একটা খেলার জায়গা থাকে, তাহলে আর ওই ধার দিনা করে আমাদের চলছে। তাহলে ক্লাব কেন্দ্রিক কিংবা ক্যান্টনমেন্ট কেন্দ্রিক খেলার থেকে সাধারণের খেলায় পরিণত হবে, আরও সাধারণের হবে। যদিও আমরা ঢুকে গিয়েছি বিভিন্ন স্কুলে, এই যে আমাদের যে প্রোগ্রামটা আমরা একটা নাম দিয়েছি ক্লাসরুম স্কোয়াশ, এটা কিন্তু খুবই একটা ইউনিক এবং রেভলিউশনারি কনসেপ্ট, যে ক্লাসরুমে স্কোয়াশ খেলবো আমরা, এবং এর মাধ্যমে আমরা অনেক প্লেয়ার তৈরি করতে পারি। আমরা আবারও ফিরবো আপনাদের দুজনের কাছে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরে আসছি, সঙ্গেই থাকবেন।
বিরতি পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম যে ফেডারেশনের সংস্কার কত দূর। ক্রীড়া ফেডারেশনগুলোর প্রেসিডেন্ট সরিয়ে দেওয়া হয়েছে, জেলা এবং উপজেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা বিলুপ্ত করা হয়েছে, এনএসসির কর্মচারীদের বিভিন্ন ফেডারেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো ধাপ আমরা দেখেছি, কিন্তু নতুন করে কমিটি পুনর্গঠন কিংবা ফেডারেশনের সভাপতি নিয়োগ সেটা এখনো দেখিনি। 2 সপ্তাহ বেশি হয়ে গেছে সভাপতি শূন্য ফেডারেশনগুলো। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম, বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক, আছেন ভলিবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানা। আমরা বিরতির আগে সংস্কার নিয়ে কথা বলছিলাম। একটু জানতে চাই যে সংস্কারের ক্ষেত্রে আমরা এখন দেখছি যে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, যে 42টা ফেডারেশনের সভাপতি এবং সবগুলো ফেডারেশনে যদি অ্যাডহক কমিটি করতে হয় 600-র মতো লোক দরকার, লোক নেই, কেউ আগ্রহী হতে চায় না। এটা একদিকে সমস্যা। আবার আগের আমলগুলো যদি আমরা দেখি, বেশ কিছু ব্যবসায়ী কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ফেডারেশনগুলোতে সম্পৃক্ত ছিলেন, কিন্তু আমরা বলছি যে ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত। এটা কি একটা ডাইলেমার মতো কিনা, কিংবা এটার থেকে আসলে উত্তরণের উপায়টা কি? কারা আসলে হতে পারেন ফেডারেশনের যোগ্য ব্যক্তি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার মনে হয় ক্রীড়া অঙ্গন রাজনীতি মুক্ত হওয়ার কথা বলার অর্থ হলো যে এখানে একজন লোক রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকবে, ক্রীড়া অঙ্গনে থাকবে না তা না। এটা বোঝানো হচ্ছে যে ক্রীড়ায় যেন রাজনীতিটা না ঢুকে যায়, দলীয় রাজনীতিটা যেন ক্রীড়ার মধ্যে না আসে। যে আমি অমুক দল করি, বাট একটা ফেডারেশনে আমি একটা ভালো অর্গানাইজার, আমার দলের ইন্টারেস্ট আমি ওইখানে করলাম, এইগুলো যাতে না হয়, ওইটা হলো ক্রীড়া অঙ্গনের রাজনীতিকরণ যাতে না থাকে। আদারওয়াইজ যে ফিট, যার যোগ্যতা আছে, যে খেলাকে সাপোর্ট দিতে পারবে, তারই ক্রীড়া অঙ্গনে আসা উচিত। যেমন আমি মনে করি যে আমার যে ফিনান্সিয়াল কন্ডিশন আছে, আমার যে মেধা আছে, আমি একটা ফেডারেশনের প্রেসিডেন্ট হতে চাই না, আমাকে বানালেও আমি হতে চাই না। কারণ আমি চাই যে ওই লোক ফেডারেশনের প্রেসিডেন্ট হবে যে নিজের পয়সা দিবে, গভর্নমেন্টের সাপোর্ট যে চেষ্টা তাকে অগমেন্ট করবে, তাকে ফার্দারিং করবে, এই রকম লোককে বেছে বেছে সভাপতি করা উচিত। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে একজন কত বছর আসলে থাকবেন একই পদে কিংবা একই ফেডারেশনে? আমরা অনেককে দেখেছি 30, 35, 40 বছর ধরেও দায়িত্ব পালন করে চলেছেন, এমন উদাহরণ আমাদের আশেপাশেই আছে। সেটা কি সংস্কার হওয়া উচিত? প্রথম হলো যারা এতদিন আছেন ওনারা তো সবাই ভালো এবং ক্রীড়ার জন্য শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, এই জন্য সবাইকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি এবং সম্মান করছি। বাট আমি মনে করি যে কোনো লোকই কোনো জায়গায় দীর্ঘদিন থাকার প্রয়োজন নাই। এটা একটা লিমিটেড পিরিয়ড হওয়া উচিত, দরকার হলে আবার আসবে। কারণ নতুন ব্লাড যদি ইনজেক্ট না হয় তাহলে নতুন আইডিয়া কিভাবে আসবে, নতুন ফার্দারিং কি হবে? আর সবচেয়ে বড় কথা যে অনেক দিন অনেকে ছিলেন, বাট বাংলাদেশের স্পোর্টসে আমরা কি করেছি, এই কোশ্চেনটা তো আমাদের আসতে হবে। আমরা কি একটা অলিম্পিক মেডেল এনেছি? আমরা গেলেই কি এশিয়ান লেভেলে অনেকগুলো মেডেল নিয়ে আসি? আমাদের ক্রিকেট কি সাবকন্টিনেন্টে 1 নম্বর হয়? এইগুলো তো বড় কোশ্চেন। সুতরাং একজন অনেক দিন পদবি থাকবে, পারফর্ম হবে না, টিম ভালো করবে না, খেলোয়াড় তৈরি করবে না, এই ধরনের অবশ্যই চেঞ্জ হওয়া দরকার। আমরা সোহেলের কাছে জানতে চাই, আমাদের সময় একদমই কম, আমরা একটু জানতে চাই যে আপনার সংস্কারের ক্ষেত্রে, মানে আপনি যদি আপনার ফেডারেশন বলেন, যে আমি বলছিলেন যে কেমন লোক চান সেটা আমি জানি, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আসলে প্রথম চাওয়াটা কি এই মুহূর্তে? আপনার চাওয়াটা কি ফেডারেশনকে নিয়ে, ভলিবল খেলাকে নিয়ে? এই মুহূর্তে অ্যাকচুয়ালি বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভলিবল খেলাটা মাঠে আসা, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। আর ইন দ্য মেইন টাইম একটা সুন্দর গোছানো একটা কমিটি আসুক যারা ভলিবলটাকে সামনে নিয়ে যাবে। এখানে আমি ভাইয়ের সাথে একমত যে কেউ পলিটিক্যাল পারসন কিন্তু সে স্পোর্টসের জন্য ভালো, সে স্পোর্টস নিয়ে চিন্তা করে, এই মানুষগুলো স্পোর্টসে থাকলে কিন্তু কোনো সমস্যা নাই। কারণ তারা তো ইন দ্য মেইন টাইম তারা স্পোর্টস নিয়েই চিন্তা করছে, তার ব্যাকগ্রাউন্ড সে কি, এটা ইম্পর্ট্যান্ট। এবং একজন মানুষ যদি অনেক বছর থেকেও স্পোর্টসটাকে যদি সামনে নিয়ে যায়, বা মানুষ তাকে এমনি ফেডারেশনে ফিরিয়ে আনবে যে আপনি ভালো করেছেন, আপনার আমাদের দরকার। হ্যাঁ, ইন দ্য মেইন টাইম আবার নতুন এদের সাথে আবার নতুনদেরও সুযোগ দিতে হবে, যারা আপনি পাইপলাইনে আপনার তো সংগঠক তৈরি করতে হবে যে আপনি ভালো কাজ করবেন কিভাবে। না হলে ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় আসলে একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ফেডারেশন সংস্কার, ক্রীড়াঙ্গন সংস্কার একটা বড় ব্যাপ্তির আলোচনা, সেটাই ছোট্ট সময় হয়তো বা সম্ভব না, কিন্তু তারপরে আমরা চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।